কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আজকের গল্পের শুরুর আগে প্রত্যেককে জানাই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা। এই বছরটা সকলের ভীষণ ভালো কাটুক এই আশা রাখি। আজকের গল্পের লেখিকা দীপাঞ্জনা দাস। অলৌকিক কাহিনী রচনায় পারদর্শী তিনি। তার দুটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে, কালবিহঙ্গ ও ব্যাঙা। আজ আমরা পাশে পেয়েছি 86.7 তোমার FM চ্যানেল থেকে RJ সৃজনকে। একে নতুন বছর, তার উপর চ্যানেলের নাম যখন ফিয়ার ফেদার, তখন বছরের শুরুটা যে একটা ভয়াবহ গল্প দিয়ে না করলেই নয়। তবে এক্ষেত্রে আজকের গল্পে ভয়ের পাশাপাশি একটা দারুণ বুদ্ধিদীপ্ত টুইস্ট আছে, যেটা উন্মোচন করতে গেলে আপনার মস্তিষ্কের ছক কষতেই হবে, এটা নিশ্চিত। আপনারা প্রস্তুত তো ভয় পেতে? তবে আর দেরি কেন, চটপট কানে ইয়ারফোনটা সেট করে চোখ বন্ধ করে গল্পের অনুভূতি নিন। চলুন তবে শুরু করা যাক। ডাইনি, এক রহস্যময় বিভীষিকার কাহিনী। वो डायन है साहब, आदमियों का खून चूस के जान से मार देती है। তা তুমি দেখেছো ওই ডায়ন মানে ডাইনিকে? नहीं साहब, हमें देखी नहीं। वो मिस्री लालेर बेटा देखिए छिलो। তারপর? फिर क्या, घर आते ही खूब बुखार होलो, शरीर एकदम जनो आग। सुबह होने से पहले ही मरिए गेलो साहब, मरिए गेलो। তবে যে বললে ডাইনি নাকি মানুষের রক্ত চুষে নেয়? मिस्री लालेर बेटा तो दूर থেকে দেখিয়েছিল साहब, देखे डोर पे गेलो भीषण। पागल के माफिक भागते भागते पलिए एलो। डायन ताई खून चूसते पारे नहीं, लेकिन उसकी नजर एक बार अगर किसी पे पड़ जाते हैं तो वो नहीं बचता साहब, नहीं बचता है, बिल्कुल नहीं बचता साहब। তার কার সাথে এমন হয়েছে? वो चिन्नी लाल, चिन्नी लाल। वो एक दिन रात को महुआ खेये एकेबारे नेसाय टुन होए बाड़ी आसछिलो। रास्ता भूल के अंधेरे में वो इलाकाते ढुके पड़िए छिलो। अगले दिन सुबह को उसका लाश मिला था जंगल में, शरीर एकदम फीका, सब खून चूसे लिए छिलो। वो डायन साहब सब खून चूसे लिए छिलो। রক্ত চুষে নিয়েছিল, এই ব্যাপারে তোমরা এত নিশ্চিত হচ্ছ কি করে? চিনিলালের পোস্টমর্টম হয়েছিল? क्या बोलते साहब, यहाँ का दरोगा भी डायन से डरता है। ये सब झमेला कौन करेगा? सब जानते हैं ये डायन का काम है। তবু কোনো প্রমাণ তো নেই। ये तो गुलो जान गेलो साहब, ताऊ प्रमाण चाहिए। हाँ, आपसे पहले जो साहब था उनको भी तो डायने ही मारिए छिलो। সে কি করে? আমি তো শুনেছিলাম তিনি নাকি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। বানোয়ারি জোরে জোরে মাথা নেড়ে বলল, नहीं 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 नहीं, वो बाबू जंगले गिए छिलो, पाखी शिकार करते। हम लोग बहुत बार मना करिए छिलाम, सुने नहीं। जिस दिन जंगले गेलेन सीधी नार फिरलेन ना। अगले दिन उनार लाश ठो मिले छिलो इसी रास्ते पर। दो सियाले टाना टानी कर छिलो उनार लाश निये। राम राम राम। বানোয়ারি তার চলার গতি দ্রুত করে দেয়। আমারও বুকটা ঢিপ ঢিপ করছে। এই পথেই আমার আগে স্টেশন মাস্টারের মৃতদেহ পাওয়া গিয়েছিল। পথ বলতে দুপাশে বনের মধ্যে দিয়ে সরু পায়ে চলা কাঁচা পথ। এই পথই স্টেশনের সাথে এই পাড়াগাঁয়ের একমাত্র সংযোগ রক্ষা করছে। এইদিকে মানুষের আনাগোনা একেবারে নেই বললেই চলে। আসলে তাদের প্রয়োজনও নেই। বিস্তৃত বনভূমির মাঝে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা এই ক্ষুদ্র স্টেশনটা গ্রামের মানুষের কোনো কমেই আসে না। দিনে একটি মাত্র ট্রেন যায় এই স্টেশনের উপর দিয়ে। সেই ট্রেন থেকে না কোনো যাত্রী নামে না কোনো যাত্রী ওঠে। নিতান্ত অপ্রয়োজন সত্ত্বেও তৈরি এই স্টেশন এতটাই অবহেলিত যে দিনের একমাত্র ট্রেনটাও এই স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময় তার গতি কমিয়ে দেয়, শুধু পুরোপুরি থামে না।
এই গায়ের মানুষ নদীপথে নৌকো করে বা সড়ক পথে গরুর গাড়ি, সাইকেল অথবা ভ্যানের ওপরই নির্ভরশীল, তাই এদিকে আসবার প্রয়োজন হয় না তাদের। তার উপরে তাদের ধারণা এই স্টেশনে যাবার পথে যে পার্শ্ববর্তী জঙ্গল আছে তাতে নাকি কোনো এক রক্তচোষা ডাইনি বুড়ির বাস। সেই আতঙ্কে নিতান্ত দায় না পড়লে কেউ এমুখ হয় না। ফলত রাস্তাটা একেবারে ব্যবহার হয় না বললেই চলে। কেবল আমি আর বনোয়ারি এখন দুবেলা যাতায়াত করি। বনোয়ারি এই স্টেশনের কেয়ারটেকার কাম ঝাড়ুদার কাম আমার সহকারী এবং আমার রাঁধুনিও বটে। মানুষটা বেশ সরল সাধাসিধে, কিন্তু অধিকাংশ পাড়াগেয়ে লোকের মতোই কুসংস্কারাচ্ছন্ন। তার কল্যাণে দুদিন যেতে না যেতেই এই অঞ্চলের অধিবাসিনী রক্তখেকো ডাইনি সম্বন্ধে আমি অবগত হলাম। প্রথম দিনেই বনোয়ারি আমাকে বলল, সাহাব সাহাব এখানে ট্রেন আসে दोपहर को। ট্রেন চলিয়ে গেলে শাম হবার আগেই গাঁও মে ফিরে যাওয়া দরকার। স্বাভাবিকভাবেই আমি প্রশ্ন করলাম, কেন? তখন সে আমায় এই গল্প শোনালো। আমিও ভাবলাম দুপুরে ট্রেন চলে যাবার পর বাকি সারা রাত্রি তো কিছু করার নেই। ডাইনি থাকুক বা না থাকুক, এখানকার ভয়ঙ্কর মশার দৃষ্টি থেকে আমার দেহের রক্ত যে পার পাবে না তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। তাদের কাছে নিজের দেহের রক্ত আমি সঁপে দিতে রাজি নই। তার উপর এই এলাকায় সাপের উৎপাতও আছে। এই স্থানে আসবার প্রথম দিনেই স্টেশন ঘরের আশেপাশে অনেকগুলো ছোট ছোট গর্ত আবিষ্কার করেছিলাম। এখন তা সাপের না ইঁদুরের কীর্তি তা সঠিক বলতে পারি না। এমন জঙ্গলে পরিবেশে সাপ, বিছে, মশাদের সাথে বিদ্যুৎবিহীন গোমটি স্টেশন ঘরে রাত্রিবাস করবার কোনো অর্থ নেই। আর স্টেশনে এমন কোনো রাজা বাদশার খাজানাও তো নেই যে চোরের উৎপাত হবে। তাছাড়া হানা যদি বা দেয় তারা, তাহলে পাওয়ার মধ্যে শুধু একটা অত্যন্ত পুরনো মাটির কলসি, এক পায়া ভাঙা ঘুণ ধরা টেবিল আর ওই টেবিল মোছবার একটা ছেঁড়া গামছা পাবে। তার জন্য আমি বিশেষ আপত্তিও করিনি। বনোয়ারি আর আমি জঙ্গলের রাস্তা পার হয়ে গাঁয়ের এলাকায় এসে ঢুকে পড়লাম। দিনের আলো নিভু নিভু হয়ে আসছে ক্রমেই। কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে রাত নেমে পড়বে। গোটা গাঁ ডুবে যাবে নিশীথ অন্ধকারে। ঘরে ফিরে মুখ হাত ধুয়ে কাপড় চোপড় বদলে উঠোনের একপাশে নারকেল দড়ির খাটিয়ায় আধশোয়া হয়ে হ্যারিকেনের আলোয় একটা বই পড়ছিলাম। বড় করুণ গল্প। শৈশবে পিতামাতাকে হারানো এক ছেলের জীবন সংগ্রাম। তার সকল দুঃখ যন্ত্রণা লেখক তার জাদুকরি কলমে এমন সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে পড়তে পড়তে আমার চোখে জল এসে গিয়েছিল। আমি অত্যন্ত সংবেদনশীল এক মানুষ। ঈশ্বর আমার মধ্যে দয়া, মায়া, করুণা একটু বেশি মাত্রাতেই পাঠিয়েছিলেন। তার জন্য কোনো দুঃখের নাটক, নভেল, বায়োস্কোপ যাই হোক না কেন, আমার চোখের জল আমি ধরে রাখতে পারি না। এই কারণে বহুবার বন্ধু বান্ধবদের কাছে আমি হাসি তামাশার পাত্রও হয়েছি। কেন? পুরুষ মানুষের কি শোক থাকতে নেই? কান্না পেলে কাঁদতে নেই? গল্প পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। হঠাৎ উঠোনের দরজার সামনে একটা অস্পষ্ট অবয়ব দেখে চমকে উঠলাম। কখন যে ছায়ামূর্তি ওই জায়গায় এসে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে তা লক্ষ্যই করিনি। আমি তাড়াতাড়ি উঠে বসে চেঁচিয়ে ডাকলাম, কে কে ওখানে? গলাটা অল্প কেঁপে গেল কি? দরজার কাছ থেকে একটা মিনমিনে স্বর বলে উঠল, আমি বংশী বাবু, আজ্ঞা দেন তো একবার আসবো। স্পষ্ট বাংলা কথা। বললাম, এসো। দরজার দিক থেকে একটি কৃশকায় কৃষ্ণকায় লোক হাত জোর করে এগিয়ে আসলো। পরনে তার কেবল একখানা খাটো ধুতি। কাছাকাছি আসতেই তার চেহারাখানা এবার বেশ স্পষ্ট হলো। বছর 40-এর এক লোক,
মাথায় কদম ছাড় চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। সে নিচু হয়ে নমস্কার করে বলল, প্রণাম বাবু, আমার নাম বংশী। আমি জিজ্ঞেস করলাম, তুমি বাঙালি? আজ্ঞে বাবু। বাহ, এই এলাকায় বাঙালি কেউ আছে জানতাম না তো। তো যাকে বলো, কি বলছিলে? এ গায়ে আমি একমাত্র বাঙালি ছিলাম, এখন আপনি এলেন। তারপর একটু ইতস্তত করে কাঁচুমাচু মুখে সে বলল, বড় বিপদে পড়ে এসেছি বাবু, একটু সাহায্য যদি করতেন। কি ব্যাপারে বংশী? আমার ছেলেটার 1 সপ্তাহ ধরে খুব জ্বর বাবু, গা পুড়ে যাচ্ছে একেবারে। ওর মা ছোট থাকতেই মারা গেছে, আমি মানুষ করছি ছেলেটাকে। হাতে একটা কানাকড়ি অবধি নেই, তাই কাল বাজারে গিয়ে অনেক কাকুতি করেও যখন ধারে কেউ কিছুটি দিল না, তখন বাধ্য হয়ে চুরি করতে গেছিলাম। তুমি চুরি করেছ? না না বাবু, চুরি করতে পারলে তো একটা কথা ছিল, ছেলেটার মুখে কিছু তুলে দিতে পারতাম, কিন্তু কিন্তু পারলাম কই? যেমন পোড়া কপাল আমার, জীবনে তো কখনো চুরি করিনি, তাই প্রথমবার এমনতর পাপ কাজ করতে গিয়ে হাত কেঁপে গেল, ধরা পড়ে গেলাম। টাকা পয়সা নয় বাবু, টাকা পয়সা নয়, একটু একটু চাল বা আটা নিতে চেয়েছিলাম, তাও তাও নিজের জন্যে নয়। তারপর আর কি, আমাকে ধরে ফেলে যাচ্ছে তাই রকম গালিগালাজ করলো, গায়ে হাত দিল। আমি হাত জোর করে ভিক্ষে চাইলাম ওদের কাছে, তাও ওরা কিছু শুনলো না, আমাকে আরো মারতে লাগলো। তখন আমি উপায় না দেখে কোনো রকমে পালিয়ে বাঁচলাম। বংশী কিছুক্ষণ চুপ করে থাকলো। বোধহয় তার গলার ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসা কান্নার বেগ সে প্রাণপণে চেপে রাখতে চাইছিল। একসময় অবরুদ্ধ কণ্ঠে বলল, তো সেই থেকেই পালিয়ে বেড়াচ্ছি বাবু, বনে বাদারে গা ঢাকা দিয়ে রয়েছি। ওদের কেউ দেখতে পেলেই আবার যদি মারে, বাড়িতেও যেতে সাহস পাচ্ছি না। ছেলেটা ধুম জ্বরে শুয়ে আছে, একটা দানা অব্দি পেটে পড়েনি। সাথে সাথে বংশী আমার পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বিলাপ করতে লাগলো। এমন চললে ছেলেটা আমার মরে যাবে বাবু, আপনি ওকে বাঁচান, একটু সাহায্য করুন বাবু। আমি হঠাৎ করে তার এরকম আচরণে হকচকিয়ে গিয়েছিলাম, তাই প্রথমটায় কিছু বলতে পারলাম না। এই অবস্থায় কিছুটা ধাতস্থ হয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, আহা, কি করো কি? পা ছাড়ো, পা ছাড়ো। সে পা ছেড়ে হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে জোর হাতে হাঁটু ভাঁজ করে বসে রইল। আমি বললাম, আমাদের রাতের খাবার হতে তো দেরি হবে, তুমি বরং এই কটা টাকা রাখো আপাতত, খাবার কিনে ছেলেকে খাইও আর নিজেও না খেয়ে থেকো না কিন্তু। আমি আমার গোছ থেকে টাকার প্রায় সবটাই তার হাতে সমর্পণ করলাম, আর বদ্যির থেকে কিছু ওষুধ এনে ছেলেকে খাইও, ঠিক আছে? আর পরে দরকার পড়লে আবার এসো। টাকা পেয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলল, হুজুর আমার মাই বাপ, আপনি সাক্ষাৎ ভগবান বাবু, সাক্ষাৎ ভগবান। আমি প্রত্যুত্তরে কিছু বলবার আগেই ভেতর থেকে কার যেন হেড়ে কণ্ঠ শোনা গেল, अरे कौन है साहब, कौन आया है? হাঁকতে হাঁকতে বনোয়ারি এসে ঝাঁঝরি নিয়ে বের হয়ে আসলো। সামনে বংশীকে দেখে সে যেন তেলে বেগুনে জ্বলে উঠল। साला चोर कहाँ के,
বানোয়ারিকে দেখে ভূত দেখবার মতো চমকে বংশী কাল বিলম্ব না করেই ভোঁ করে দৌড় দিল এবং মুহূর্তেই তার কৃষ্ণকায় দেহ রাতের অন্ধকারে মিশে অদৃশ্য হল। সম্পূর্ণ ব্যাপারটা ঘটল কয়েক মুহূর্তেই। আমি কেবল হতবম্বের মতো চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলাম না। এরপর বনোয়ারি প্রথম বলল, वो चोर इधर किस लिए आया था साहब? আমি কিছুটা প্রকৃতস্থ হয়ে বললাম, ওকে চোর বলছো কেন বনোয়ারি? বেচারা বড় দুঃখী, এই তো আমাকে বলছিল ওর পরিবারের সম্বন্ধে। বনোয়ারি কোমরে হাত দিয়ে বংশীর উদ্দেশ্যে তার রাগ জাহির করতে করতে বলল, आपको की বলছিল? টাকা পয়সা লিয়েছে কি? আমি তাকে বংশীর সব কথা বর্ণনা করলাম। শুনে সে কপাল চাপড়াতে চাপড়াতে বলল, হে ভগবান, এ তো বড় ঝুটা আমি কভি দেখি নাই। কেন কেন? বংশী খানকার নাম করা চোর আছে, ওর औरत ওকে ছাড়িয়ে চলে গেছে, কারণ ও রোজ রোজ নেশা করে ওকে মারতো। চোরি করে पैसे না আনতে পারলে ওর উপরেই জুলুম করতো, গহনা খুলিয়ে দিতে। এখন এখন সে গাঁয়ের একটো ব্যবসাদারের ঘরে কাম করে, আর আপনাকে বলিয়েছে কি ওর औरत মরিয়ে গেছে। আর ওর ছেলে? বনোয়ারি নাকের ভিতর জাতীয় একটা তাচ্ছিল্যপূর্ণ শব্দ করে বলল, ওর কোনো ছেলেই নাই। একটো লড়কি থি, সেও ভি নোটঙ্কি দলের সাথে ভাগিয়ে গেছে। আজ 3 সাল হয়ে গেল। और आपको नया आदमी पे বোকা বানিয়ে গেল, আর আপনি ভি তাকে বিনা সোচে সমঝে অতগুলো টাকা দিয়ে দিলেন। কাচুমাচু হয়ে বললাম, লোকটা এত বড় ডাহা মিথ্যেবাদী তা তো বুঝিনি। আসলে এমন করে বলল, দেখে বোঝার উপায়ই নেই। বুঝলাম আমার অতি সংবেদনশীলতাই এর জন্য দায়ী। একেই একখানা দুঃখের নভেল পড়তে পড়তে আমার মনটা দুর্বল হয়ে পড়েছিল। তার উপরে সেই ক্ষতের ওপর লবণের মতো বংশীর দুঃখ মাখা আবেগ আমাকে যেন মোমের মতো গলিয়ে দিয়েছিল। কিছু মনে না করলে একটা বাত বলি সাহাব। বনোয়ারির কথায় আমার চিন্তার জাল ছিন্ন হলো। সে বলল, আপনি বড় বেশি সিধা আদমি আছেন। এখনকার দিনে এত ভালো মানুষ হলে চলে না। এত সহজে সব বাত বিশ্বাস করে নিলে বিপদে পড়তে হয়। কথাগুলো শুনতে খারাপ হলেও বেশ বুঝতে পারলাম বনোয়ারি যা বলছে তা কোনো অংশেই ভুল নয়। দিনের একটা মাত্র ট্রেন একটু আগেই ঝমঝম তালে চলে গিয়েছে। প্রত্যেক দিনের নিয়মের আজও কোনো নড়চড় হয়নি, অর্থাৎ ট্রেন থেকে কেউ নামেনি। স্টেশন সেই আগের মতোই শূন্য বুক পেতে পড়ে রয়েছে। দুপুরের খাবার সেরে নিতে একটু দেরি হলো। তার কারণ আমার আনা এনমিক কুকারখানা রান্নার মাঝপথেই হাত তুলে দিয়েছে। কে জানে কি কারণে ওটা বিগড়ালো। তখন বনোয়ারি জ্বালানি কাঠের জোগাড় করবার জন্য পেছনের জঙ্গলে যেতে উদ্যত হলে আমি বললাম, দেখো, ভয় করবে না তো? তোমাদের ওই ডাইনি বুড়ি যদি আবার আসে? বনোয়ারি অল্প হেসে উত্তর করল, वो तो दिन में आसे ना, डायन आसे रात के अंधेरे में, और हमी तो बेसी दूर जाबे ना, वही सामने থেকেই নিয়ে আসবে। তো চলো বনোয়ারি, দিনের আলোয় যখন ডাইনির ভয় নেই তখন আমিও জঙ্গলটা ঘুরে দেখে আসি। এসে থেকে তো ওদিকে যাওয়াও হয়নি। বনোয়ারি এবার জোরে জোরে হেসে উঠল, বলল, ये जंगले सिर्फ डायन ही नहीं, एक ठो और भी खतरा है साहब। তাই নাকি? সেটা আবার কি? এইবার কি স্কন্ধ কাটা মামদভূতের আড্ডাও রয়েছে নাকি? না 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 না। বনোয়ারি মাথা নাড়িয়ে চোখ বড় বড় করে ভুরু নাচিয়ে বলল, ভালু। ভালু? মানে ভাল্লুক? हाँ साहब,
जंगले भालू আছে, বড় ভালু, इंसान देखले हमला করে। তাই বলছি अकेले अकेले जंगल में नहीं जावा बेहतर है। এই বলে বনোয়ারি চলে গেল কাঠের সন্ধানে। ফিরে আসতে তার বেশি দেরি হলো না। কাছেই সে যে পর্যাপ্ত কাঠ পেয়ে গিয়েছিল। খাবার সময় আমি আবার সেই জঙ্গলবাসিনী ডাইনির কথা পারলাম। আচ্ছা বনোয়ারি, এর আগে যারা ডাইনির হাতে মরেছে তারা সবাই তো মোটামুটি জানতো ওই ডাইনির কথা, তবু তারা কেন গেল ওখানে? এই দিকটায় তো এমনিতেও কেউ আসে না। वो डायन সবার উপরে জাদু করে সাহাব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, জাদু করে মানে? মানে মানে লালচ দেয়। যার जो চীজের উপর লালচ আছে তাকে সেই চীজের লালচ দিয়ে ডেকে নিয়ে যায়। বটে, যেমন যেমন? বনোয়ারি এক চুমুক জল পান করে বলতে শুরু করলো। মিসরি লালের বেটা যে দেখিয়েছিল, দেখে তো ডোর पे ভাগিয়ে এলো। আসার পর वो ঘরের লোক और कुछ दोस्त लोगों के জিজ্ঞেস করেছিল কি কিসে কি দেখে এত ডর পেয়েছে। তখন তখন ও বলল কি, ও বললো জঙ্গলের পাশ में एक ठो लड़की को দেখিয়েছিল। লড়কি মানে মেয়ে? কার মেয়ে? ওকেও তো সবাই সেটাই পুছলো কি কি কোন মেয়ে দেখেছে, গাঁव की কোনো লড়কি? তখন সে বলল সেই মেয়েকে সে এর আগে কभी भी দেখেনি, সে এই গাঁওয়ের না। আর আর সেই মেয়েটো নাকি খুব সুন্দর ছিল, एकदम एकदम परी जैसा परी। मिसरी लालेर बेटा माखन लाल को एक ठो बुरी आदत थी, वो लड़कियों को गलत नजर से देखतो। इसलिए आगे गांव में बहुत हंगामा हुएছিল, सुंदर में देखले ही उसका दिमाग घूम जाता था। তাহলে নিশ্চয়ই সে ওই অচেনা সুন্দরী মেয়েটিকে দেখে তার দিকে গিয়েছিল। और नहीं तो क्या। हाँ, মাখনলাল সেই মেয়ের पीछे पीछे जंगलेर ভেতরে চলে গেল। रात के अंधेरे में वो लड़की कभी दिखती तो कभी गायब हो जाती। ऐसे करते करते माखनलाल जब लगभग गुम हुए गए, तब उसको ख्याल आया था कि डाल में जरूर कुछ काला है, नहीं तो इतनी रात में जंगल के अंदर एक अनजान लड़की कहाँ से आसबे अपनी बोलेन बोलेन। হ্যাঁ তাই তো, আগেই ওর বোঝা উচিত ছিল। ছিল তো, लेकिन बुझबे कैसे? वो डायन तो माया करिए छिलो। फिर उसे जब होश एलो तखन से ताकिए देख लो कि दूरे एक ठो बूढ़ी औरत दाड़िए उसकी तरफ देख के हासछे। उस औरत का इतने बड़े बड़े आंखें थी, इतने बड़े बड़े सफेद बाल और लंबे लंबे नाखून। মাখনলাল समझे गेलो कि एटाई से डायन आछे। এতক্ষণ সে उस डायन का ही पीछा कर रहा था। তারপর সে সেখান থেকে পালিয়ে এলো, তাই তো? বনোয়ারি ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি আবারও প্রশ্ন করলাম, মাখনলালকে তো মেয়ে মানুষের লোভ দেখিয়েছিল, আর বাকিদের? চিন্নি লাল তো নিজেই নেশা করে ওই এলাকাতে চলে গিয়েছিল, তো ওকে কি দেখিয়ে লালচ দিয়েছিল वो पता नहीं। हो सकता है उसको शराब का लालच दिया था। हाँ, अब पक्का शराबी था ना वो चिन्नी लाल। এরপরেই লক্ষ্য করলাম বনোয়ারির মুখের ভাবটা একটু বদল হলো। চিন্নিলালের কথা সে তাচ্ছিল্যের সাথেই বলেছিল, কিন্তু এবার সে বেশ গাম্ভীর্য টেনে আবার বলতে লাগলো, फिर आए आपसे पहले जो साहब यहाँ पर थे उनके बारी। उनका तो पाखी शिकार करने का शौक था। हाँ, वो रोज रोज जाते थे जंगल में और पाखी मारने। আমি বারণ করিয়েছিলাম, বলেছিলাম জঙ্গলে ভালু আছে। তো সাহেব বলতেন তার কাছে তো বন্দুক আছে, কিছু ভয় নেই। एक दिन साहब
दोपहर के बाद जंगले गेलेन। काफी देर बाद भी वो लौटे नहीं तो मुझे डर लगने लगा। हाँ वो हम ही तड़ातड़ी जंगले गेलाम उन्हा के खूंजते। जोर जोर से उनका पुकार रहा था मैं। एक जगह में देखा साहब की बोले वो दिशाहारा हुए घूमছেন। मने হলো কি যেন রাস্তা হারিয়ে ফেলেছেন। আমি গিয়ে তাকে ধরলাম, জিজ্ঞেস করলাম কি এভাবে কেন ঘুমছেন, রাস্তা ভুল गए थे क्या? फिर वो बोले कि उनको एक ठो अनोखा पक्षी दिखा था। ऐसा पक्षी उन्हें जिंदगी में कभी नहीं देखा। इतना खूबसूरत, इतना रंग बिरंगा। साहब उसके पीछे ही दौड़ रहे थे। তেমন কোনো পাখি সত্যি আছে নাকি এই জঙ্গলে? बिल्कुल नहीं, बिल्कुल नहीं। সেরকম পাখি আমি তো कभी देखी नहीं। এখানেও কেউ भी देखे नहीं। तो उस दिन तो हमी साहब के नीजेर साथे लिए एलाम, लेकिन साहब तो जैसे उस पंछी के पीछे पागल ही हो गए थे। लाख मना करने के बाद भी एक दिन दोपहर के बाद वो फिर से जंगल में गेलेन, लेकिन आर फिर लेना। সেদিন তুমি খুঁজতে যাওনি বানোয়ারি? अरे গিয়েছিলাম অনেক খুঁজিয়ে भी ছিলাম, लेकिन मिले नहीं साहब। फिर शाम होए एलो, और शाम के बाद जंगल में रहना बिल्कुल ठीक नहीं है। हमार भी तो जानेर परवाह अच्छे न की। हाँ अच्छे तो। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। फिर एक औरत भी मरिए छिलो। আমি না জিজ্ঞেস করতেই বানোয়ারি নিজে থেকেই বলল, সে কি মহিলাও? কে সে? गोविंद रामेर औरत की जेनो नाम छिलो, वो नाम तो के छिलो, हाँ लीला। गोविंद जले डूबे मारा गिए छिलो। उसके बाद से ही लीला केमन जेनो एक ठो पागल होए गिए छिलो। अरे हाँ साहब, हाँ। तो लीला सारा दिन घरेर सामने बसिए थाकतो। वो मने करतो कि गोविंद फिर से एक दिन आसबे, ताइयो घरेर सामने बसे इंतजार करतो। लीलार सास ससुर अनेक बोले वो के तुलते पारतो ना। एक दिन राते लीला अचानक चिल्लिए उठे, बोलो गोविंद राम ऐसे छे। और कथा सुने सबाई उठे एलो, सब जगह तलाश कर लो, लेकिन कोथाओ क्यों नहीं। किसे थाकबे, से की और जिंदा आछे। हाँ सबाई बोलो लीला भूल देखिए छे, और नहीं तो पूरा पागल हो गए छे, पूरा ही पागल। लेकिन लीला बोलो से साफ देखे छे गोविंद के, सेना की लीला के बुलात छिलो। সর্বনাশ! जी उसके ठीक एक दिन बाद लीला लापता हुए गेलो। रात को वो गायब हुए गेलो। फिर एक दिन उसका भी लाश मिला जंगल के सामने। डायन ने मार डाला था लीला को, मार डाला था साहब। আমি আশ্চর্য হয়ে ভাবলাম, ওই ডাইনি কেবল তার শিকারদের দুর্বল স্থানেই আঘাত এনে তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করে তোলে। মাতালকে নেশার, দুশ্চরিত্রকে রূপসী মেয়ের, পাখি শিকারীকে অভিনব পাখি, আর শোকগ্রস্ত বিধবাকে তার মৃত স্বামীর প্রত্যাবর্তন নিয়ে লোভ দেখায়। শেষ বিকেলে যখন স্টেশন থেকে রওনা হলাম, দেখলাম বানোয়ারির মুখ শুকনো। কারণ জিজ্ঞেস করতে সে চিন্তিত মুখে বলল, साहब शाम होने को है, काफी देर हो चुकी। इस समय जंगल के रास्ते जाना। আরে ভয় পাচ্ছ কেন বানোয়ারি? একটা জিনিস খেয়াল করো, এখনো পর্যন্ত যেই কজনের কথা তুমি বলছো তারা সকলেই একা ছিল, মানে
একাই জঙ্গলে গিয়েছিল। আমরা কিন্তু দুজন আছি, আমাদের তেমন ভয় নেই। সতর্কভাবে তাড়াতাড়ি পা চালালেই তো হলো। বনোয়ারি তিক্ত মুখে মাথা নেড়ে जो आप ठीक समझे বলে হাতের টর্চটা শক্ত করে ধরে জঙ্গলের দিকে পা বাড়ালো। পেছনে পেছনে আমি আমার অনভ্যস্ত দৃষ্টি আর পদচারণায় তাকে অনুসরণ করলাম। অর্ধেক পথ যখন পার করেছি তখন অন্ধকার বেশ গাঢ় হয়েছে। আমার যে খুব একটা ভয় করছিল তা নয়, বরং আমি এখনও ডাইনির অস্তিত্ব নিয়ে যথেষ্ট সন্দিহান। তবুও মনের ভিতর ক্রমাগত একখানা খোঁচা অনুভব করছিলাম। জঙ্গলে যদি অপদেবতা নাই থাকে তাহলে এতগুলো মানুষের প্রাণ নিল কে? তার উদ্দেশ্যই বা কি? জঙ্গলে কি কোনো খারাপ মানুষের বাস রয়েছে? এই সমস্ত চিন্তার জাল বুনতে বুনতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা খসখস শব্দে চমকে উঠলাম। বনোয়ারিও দেখলাম থমকে গিয়েছে, পাথরের মতন স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। আমি তার কানের কাছে মুখ এনে বললাম, ও কিসের শব্দ বনোয়ারি? বনোয়ারি আতঙ্কে বুঝে আসা স্বরে বলল, डाइन डाइन ये जरूर डाइन ही है, जरूर जरूर ये डाइन ही है। সামনের অন্ধকারের মধ্যে আরো বেশি অন্ধকার কিছু একটা নড়াচড়া করছে বুঝতে পারছিলাম, এবং আন্দাজে ঠিক ছিল তা কোনো ভারী কিছু। তার আয়তন স্বাভাবিক মানুষের তুলনায় বেশ বড়। আমি বনোয়ারিকে অল্প তিরস্কার করলাম। হাতার মতো দাঁড়িয়ে না থেকে হাতের টর্চটা জ্বালো। ভয় বনোয়ারির উপস্থিত বুদ্ধি লোপ পেয়েছিল, যে কারণে এতক্ষণ এই সাধারণ বুদ্ধিটুকু তার মগজে খেলেনি। আমার ধ্যাতানিতেই তার বোধোদয় হলো। সে কম্পিত হাতে টর্চ বাগিয়ে ধরে তার গায়ের ক্ষুদ্র বোতামে চাপ দিল। 5 সেলের টর্চের কাঁচ ভেদ করে আলো ঠিকরে বেরোলো, আর সেই আলোতেই দেখলাম সামনে একজোড়া জ্বলন্ত চোখ উনুনের কয়লার মতো ধকধক করে জ্বলছে। সেই দৃশ্য দেখে আমার বুকের ভেতর একটা ধাক্কা অনুভব করলাম। সেই ধাক্কায় যেন আমার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গেল। সেই জ্বলন্ত চোখের অধিকারী খানিকক্ষণ আমাদের দিকে তাকিয়ে সাথে সাথে গা ঝাড়া দিয়ে নড়ে উঠল। তার কালো রোমশ বিশাল দেহটা দানবের মতো আমাদের পথ রোধ করে দাঁড়ালো। বেশ বুঝলাম এ ডাইনি নয়, বরং এ জঙ্গলের দ্বিতীয় ত্রাস। বনোয়ারির ভাষ্য অনুযায়ী ভালু, অর্থাৎ ভাল্লুক। আচমকা চোখের ওপর তীব্র আলো পড়ায় প্রথমটায় খানিকটা চোখ ধাঁধিয়ে গিয়েছিল তার, তাই সে কিছুক্ষণ মূর্তির মতো চেয়ে রয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার ধাঁধা কেটে গিয়েছে। সে সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে আমাদের ওপর আক্রমণের জন্য। বিপদের আঁচ করেও হঠাৎ আতঙ্কে যেন আমাদের পা চলছিল না। হতভম্ব ভাবটা কাটিয়ে উঠতেই আমরা দুজনেই এক পা করে পেছনে সরতে শুরু করলাম। বনোয়ারি দাঁতে দাঁত চেপে ক্ষীণ স্বরে আমাকে উদ্দেশ্য করে বলল, पेड़ पे चढ़ सकते हैं, जान बचाते ऊंचे पेड़ पे चढ़ते हुए। আমার নিজেকে সেই সময় পৃথিবীর সবচেয়ে অকর্মণ্য জীব বলে মনে হচ্ছিল। আমি একেবারে কাঠখোট্টা শহরে মানুষ, আশৈশব কেবল বাসে ট্রামে চড়তে শিখেছি। গাছে চড়বার শিক্ষা আর প্রয়োজন কখনো হয়নি। আমার পা দুটোর ওপর ভরসা করে দৌড়ানো ছাড়া আর কোনো পথ আমার খোলা নেই। বনোয়ারির কথা শেষ হতে না হতেই সামনের কৃষ্ণবর্ণ রোমে ঢাকা পর্বত প্রমাণ জীবটা এক হুঙ্কার দিয়ে উন্মাদের ন্যায় আমাদের দিকে ছুটে আসলো। বনোয়ারি বলে আর্তনাদ করে হ্যাচকা টান দিয়ে উল্টো মুখে দৌড়াতে আরম্ভ করলো। আমিও এক প্রকার প্রাণ হাতে করে অন্ধকারের মধ্যেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। পেছনে সেই মূর্তিমান যমদূতের ভারী পায়ের আওয়াজ আমাদের তাড়া করে আসছে।
সেই সঙ্গে তার মুহুর্মুহু গর্জন আমার সমস্ত দেহের রক্ত যেন জল করে দিচ্ছিল। বারবার মনে হচ্ছিল আজ বুঝি আর নিস্তার নেই। শেষমেশ এই পোড়া দেশের নামহীন বনভূমির মাঝে গোত্রহীন এক রাতে এক পোড়ামুখ ভাল্লুকের হাতে মা বাবার দেওয়াই প্রাণটা খোয়াতে হবে। কতক্ষণ এইভাবে দৌড়ালাম তা বলতে পারি না। কোন দিকে যে দৌড়েছি তারও কোনো ঠিক নেই। এই মুহূর্তে আমার অবস্থান যে কোথায় তাও সম্পূর্ণ অজ্ঞাত। বহুবার গাছের গুড়িতে, শিকড়ে, উঁচু নিচু পাথরে পা লেগে মুখ থুবড়ে পড়েছি। তা সত্ত্বেও থামিনি। হ্যাচর প্যাচর করে উঠে আবার পুনরায় ছুটতে শুরু করেছি। এমন অবস্থায় দিক ঠিক রাখা এক কথায় অসম্ভব। অন্ধকারে উদ্ভ্রান্তের ন্যায় ছুটবার সময় আমার ও বানোয়ারির ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। সে যে কোন দিকে গিয়েছে তা বলা দুষ্কর। এক সময় আমি নিজেকে দুর্ভেদ্য অন্ধকারের মাঝে সম্পূর্ণ একা অবস্থায় আবিষ্কার করলাম। পেছনে সেই দানবের পদশব্দ আর শুনতে পাচ্ছি না। সে কি তবে বানোয়ারিকে তাড়া করেছে? তাই যদি হয়ে থাকে তবে বানোয়ারি হয়তো গাছে উঠতে পারবে, এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দিলাম। পরন্তু তার পর মুহূর্তেই এক নিদারুণ ভয় আমাকে চারদিক থেকে চেপে ধরল। এই কয়েকশো বর্গমাইল বিস্তৃত বিশাল বনপ্রান্তরে আমি একা। চারদিকে বোবা বৃক্ষরাজি প্রেতের মতো আমাকে নিরীক্ষণ করছে, অথচ এই সূচিভেদ্য আধারে আমি নিজের হাত অবধি দেখতে পাচ্ছি না। শীত বাড়ছে, হাড় কাঁপানো ঠান্ডা বাতাস মনের ভেতরেও তার শীতল স্পর্শে কম্পন ধরাচ্ছে। এই জঙ্গলে ওই একটা ছাড়া কি আর ভাল্লুক নেই? নিশ্চয়ই আছে, একের বেশি আছে। যদি তাদের মধ্যে কোনো একটা আমাকে একা পেয়ে আক্রমণ করে, আমি তো প্রাণ বাঁচাতে গাছেও চড়তে পারবো না। কি করব? কোন দিকে যাব? কয়েকবার বানোয়ারির নাম ধরে চেঁচিয়ে ডাকলাম, কিন্তু কোনো প্রত্যুত্তর পেলাম না। ভয় হলো সে কি ভাল্লুকের হাতে মারা পড়ল, নাকি আমি তার দিক থেকে এতটাই দূরে চলে এসেছি যে আমার কণ্ঠস্বর সে শুনতে পাচ্ছে না। সেই সময় বানোয়ারির বলা একটা কথা আমার মস্তিষ্কের দেয়ালে ফুটে উঠল। वो डायन है साहब, आदमियों का खून चूस के जान से मार देती है। এই একটা কথা আমার মাথায় বারবার খেলা করতে লাগলো। এই জঙ্গলের মধ্যেই তার বাস। ইতিপূর্বে সে বহুজনকে প্রাণে মেরেছে, যার ভয়ে কেউ এই স্থানে আসতে সাহস করে না। আমি মন থেকে এই ভাবনা ঝেড়ে ফেলতে চেষ্টা করলাম। নিজেকে বুঝাতে চাইলাম এইসব গুজব, কেউ অশিক্ষিত মানুষের মনের কুসংস্কার। ডাইনি বলে কিছু নেই, কিছু হয় না, থাকতে পারে না। একই সময় আমার ভিতরকার দৈত্য সত্তাটা প্রতিবাদ করে বলল, তাই যদি হয় তবে এতগুলো মানুষের মৃত্যু হলো কিসে? তাদের কারো কোনো প্রকার টাকা কড়ি চুরি চায়নি, তবে কিসের উদ্দেশ্যে তাদের প্রাণহীন দেহগুলো মিলেছিল? যা রটে তার কিছু তো বটে। গ্রামের এতগুলো মানুষের এতদিনের বিশ্বাস কি এমনি? তাতে কি বিন্দু মাত্র সত্যতা নেই? নিশ্চয়ই আছে। তা না হলে আমার পূর্ববর্তী স্টেশন মাস্টার মারা পড়ল কেন? সে তো গ্রামের গোয়ার লোক ছিল না। এইবার আশঙ্কায় আমার হাতের তালু শুকিয়ে আসতে লাগলো। হাতে পায়ে জোর কমে আসছে, ক্রমেই তা টের পেলাম। আমি আবার সাহস সঞ্চয় করে অন্ধকারের মধ্যেই যথাসম্ভব সাবধানে অথচ দ্রুত পথ চলতে শুরু করলাম। মধ্যে মধ্যে গলা চড়িয়ে বানোয়ারির উদ্দেশ্যে ডাক দিতে লাগলাম, এই আশায় যে সে কখনো হয়তো আমার স্বর শুনে এগিয়ে আসবে। আমার 5 সেলের টর্চটাও তার কাছেই রয়েছে।
বেশ কতটা পথ যখন এভাবে দিশাহীনভাবে অতিক্রম করেছি, বনোয়ারির নাম ধরে ডাকতে ডাকতে যখন আমার কণ্ঠনালী শুকিয়ে এসেছে, তখন আরও একবার কম্পিত আর শুষ্ক স্বরে ডেকে উঠলাম। বলে হাঁক পারতেই কোথা থেকে এক অদ্ভুত প্রত্যুত্তর এলো। আমি চমকে উঠে নিজের বুকের কাছে জামাটা খামচে ধরলাম। কেউ কার স্বর শুনলাম? এ তো বনোয়ারির স্বর নয়, এক অতি তীক্ষ্ণ অথচ খোনা স্বর। ভয় ভয় পেছনে ঘুরে তাকাতেই বুকে যেন হাতুড়ির ঘা পড়ল। আমার থেকে খানিক দূরেই এক স্থানে জড়ো করা কাঠে আগুন জ্বলছে। আমি খানিক আগেই ওই পথে আসলাম না? কই, তখন তো এই আগুনের সামান্য অংশ আমার দৃষ্টিগোচর হয়নি। চারপাশে নিশ্চিদ্র অন্ধকার ছাড়া আর কিছুই তো দেখতে পাইনি। জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে ও কে? আমার হৃৎপিণ্ড যেন পাথরের মতো ভারী হয়ে বুকের ওপর চেপে বসল। ঘাড়ের রোয়া সব আতঙ্কে কাঁটা হয়ে আমার সারা দেহকে অসাড় করে দিল। দেখলাম এক মানুষের মতন আকৃতির অবয়ব সামান্য ঝুঁকে আমাকে নিরীক্ষণ করছে। এতক্ষণ তাকে কোথাও দেখতে পাইনি। হঠাৎই যেন সে মাটি ফুঁড়ে প্রকট হলো। বিস্ফারিত চোখে দেখলাম সম্মুখের সেই মূর্তি এক বৃদ্ধার। তার পরনে কৃষ্ণবর্ণ ছিন্ন এক দেশীয় পোশাক, হাতে একটা পাকানো মোটা গাছের ডাল ভাঙা লাঠি। মাথার চুল মেঘের মতো সাদা। মুখের দিকে চাইতেই কোটরাগত দুটো চক্ষু প্রায় দেখাই যায় না। গালে কপালে অজস্র বলিরেখা দিয়ে তাকে যেন 100 বছরের বেশি বয়সের মনে হচ্ছে। মুখের মধ্যে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ছে তা হলো বৃদ্ধার নাক। অমন বাঁকানো টিয়া পাখির মতো সুচালো নাক এর আগে আমি কখনো দেখিনি। সেই বাঁকা নাকের ডগা প্রায় মুখের ছিদ্রের কাছে এসে ঝুলে রয়েছে। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে এক মহা বিপদ আর সর্বনাশের লগ্ন উপস্থিত হয়েছে। বনোয়ারির বলা কাহিনী কেবল গল্প নয়, গ্রামবাসীর এতকালের বিশ্বাস মিথ্যা নয়, তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিলাম। কারণ তাদের মনের সেই ত্রাস, এই বিস্তীর্ণ বনভূমির সেই বিভীষিকা আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। এই যে সেই ডাইনি, এই যে সেই ডাইন। আতঙ্কে স্তব্ধ হয়ে আমি চোখ বুজে রইলাম। জীবনকালে এই প্রথমবার ঈশ্বরের নাম নিলাম মনে মনে। এই রকম মহা সংকটকালে সর্বশক্তিমানের করুণা ভিক্ষা করলাম। আমি কোনো প্রকার পৈশাচিক আহ্বান আশা করেছিলাম, অথবা একটা রক্ত জল করা অট্টহাস্য। যদি তার জায়গায় কেউ আমার গলা চেপে ধরত, আমি হয়তো এতখানি অবাক হতাম না যতটা এই ডাক আমার কানে যেতে আমি হলাম। এমন মায়াময় কণ্ঠে কে ডাকে? কোনো ডাইনিকে এমন দরদ দিয়ে ডাকতে পারে? এমন নিরীহ প্রশ্ন করে? আর একটা ব্যাপার দেখে আরো চমকে উঠলাম। বৃদ্ধা স্পষ্ট বাংলায় কথা বলছে। আমি পুনরায় ধীরে ধীরে চোখ মেলে চাইলাম বৃদ্ধার দিকে। বনোয়ারির দেওয়া বর্ণনার সঙ্গে তার চেহারা মিলাতে লাগলাম। বড় বড় চোখ নেই, বয়সের ভারে তার চোখ ভাঁজ হয়ে চামড়ার আড়াল থেকে মাঝে মধ্যে উঁকি মারছে। লম্বা চুল নেই, বৃদ্ধার চুলের দৈর্ঘ্য কাঁধ ছাড়িয়ে নিচেও নামেনি। আঙুলে দীর্ঘ নখও নেই,
তার বদলে ক্ষয়প্রাপ্ত নোংরা নখ চোখে পড়ল। আমি তখনও ঠিক ধাতস্থ হতে পারিনি। তার পূর্বেই বৃদ্ধা পুনরায় উৎসুক স্বরে প্রশ্ন করল, আমার বিশু এসেছিস? আমার বিশু? আমি শুষ্ক স্বরে উত্তর করলাম, না, আমি বিশু নই। লক্ষ্য করলাম আমার কথা শেষ থেকেই বৃদ্ধার মুখের জ্যোতি যেন কেউ এক ফুঁয়ে নিভিয়ে দিল। সে আহত স্বরে বলল, তুমি আমার বিশু না? সত্যি তুমি আমার বিশু না? বৃদ্ধার স্বর আবেগে কাঁপছে। না বুড়িমা, আমি এই গায়ের স্টেশন মাস্টার। আপনি কে বুড়িমা? আমি সাহস পেয়েছি ততক্ষণে। আমি পালিয়ে যেতে পারতাম, কিন্তু বুঝলাম কোথাও একটা ভুল হয়েছে। আমি সংবেদনশীল মানুষ বটে, দুর্বল চিত্ত নই। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এক অভাগী রে বাপ। আপনি তো বাঙালি দেখছি। হ্যাঁ, বাংলাদেশে আমার বাপের ঘর। তারপর স্বামীর সঙ্গে ঘর করতে এসেছিলাম। তারপর এক ছেলে হলো। তা ছেলের যখন বছর ওই 15 বয়স, তখন একদিন আমার স্বামীটা মরে গেল। আর বিশু না কার কথা বলছিলেন? কে সে? বিশু? বিশুই তো হলো আমার ছেলে। ওরা সাথেই তো সেই কবে থেকে এক নাগারে পথ চেয়ে বসে আছি গো। শেষ কথাটুকু বলার সময় বৃদ্ধার চোখে জল চিকচিক করতে দেখলাম যেন। কেন? সে কোথায় গিয়েছে? বৃদ্ধা আমাকে আগুনের পাশে বসালো, নিজেও বসলো। সে গিয়েছে যুদ্ধে। যুদ্ধে? হ্যাঁ বাবা, তখন দেশে যুদ্ধ লাগিয়েছে। গঞ্জ থেকে জওয়ান মদ্য ছেলে পুলেদের নিয়ে সেনায় ভর্তি করে নিচ্ছে। আর আমার বিশুর চেহারাও ছিল তেমনি। যেমন লম্বা তেমন পিটানো চেহারা, চওড়া কাঁধ। এই অনেকটা তোমারই মতো বাবা। আমার বিশু যেমন জোরে ছুটতে পারত, তেমনি জোরে সাঁতার কাটতেও পারত। জানো, একেবারে নদী এপার ওপার করে দিত। তর করে গাছে চড়তে পারত। ওইটা দেখে তো মিলিটারিতে চাকরিটা পেয়ে গেল। তা চাকরি পেয়ে আমার ছেলে কি খুশি বলে আর ভাবনা নেই কোমা। এবার থেকে মাসে মাসে টাকা পাঠাবো। আর
চিঠিও। পাঠিয়েছিল চিঠি? হ্যাঁ, ছেলে আমার মাকে দেওয়া কথা রাখবে না, তাই কি কখনো হয়? তা পর পর কয়েকটা চিঠি দিল, টাকাও পাঠালো। দেখবে দেখবে সেই চিঠি? হ্যাঁ, দেখবে তুমি বাবা? দাঁড়াও দাঁড়াও, দেখাই তোমাকে। বলে সে নিজের কাপড়ের ভেতর থেকে কতগুলো জরাজীর্ণ হলদে হয়ে আসা অমসৃণ কাগজ বের করে আমাকে দেখালো। আমি দেখলাম কালির অক্ষর সব স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিছু স্থানে জল লেগে কিছুই পড়া যায় না। বৃদ্ধা আবার বলল, এই যে ওর শেষ চিঠি, তারপর আর কোনো চিঠি আসেনি গো, টাকাও আসেনি। আমি রোজ ভেবেছি আজ আমার বিশু ঠিক ফিরবে, আজই ফিরবে, কিন্তু তার আসার আর সময় হয়নি গো। আচ্ছা, যুদ্ধ কি শেষ হয়নি? যুদ্ধ থামেনি গো? আমার বুকের ভেতর একটা কষ্ট যেন ঠেলে উঠল। নিজের প্রতি, এই গায়ের কুসংস্কারী মানুষের প্রতি একটা ধিক্কার জন্মাচ্ছে, যাকে সকলে ভয়াল ভয়ঙ্কর ডাইনি বলে আখ্যা দিয়েছে। সে যে প্রকৃতপক্ষে এক অবুঝ অভাগিনী জননী, যুদ্ধে গিয়ে ফিরে না আসা সন্তানের জন্য চির অপেক্ষারত এক নুবজা বৃদ্ধা, যে সন্তানের সবকটা চিঠি বুকের মধ্যে আগলে রেখে পাগলিনীর ন্যায় ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধা যে যুদ্ধের কথা বলছে তা থেমে গিয়েছে আজ থেকে 50 বছরেরও আগে। তখন আমার জন্মই হয়নি। সে যুদ্ধের কাহিনী আমি আমার বাবার কাছে শুনেছি। যুদ্ধ থেমেছে, বৃদ্ধার ছেলে ছুটিও পেয়েছে নিশ্চিত। তবে সে ছুটি চিরকালের। আমি চুপ করে বসে আছি দেখে বৃদ্ধা পুনরায় বলল, দুপুরে যখন স্টেশনের রেলগাড়ির ভোঁ শুনি, আমি তো ঝুপড়ি থেকে ছুটে বেরিয়ে আসি। দিনে তো ওই একটাই রেলগাড়ি আসে, আর বিশু ফেলে তো ওটাতেই ফিরবে না। আমি স্টেশনের রাস্তার ধারে এই জঙ্গলে তাই আগুন জ্বেলে রাখি। বিশু যখন ফিরবে এই আগুনের আলো দেখেই রাস্তা চিনতে পারবে। কি পারবে না? আমার মুখের কথা সরছিল না। আমি কেবল মাথা নেড়ে সম্মতি দিলাম। আবেগে আমার কণ্ঠ রোধ হয়েছে। কিন্তু কিন্তু কতদিন হয়ে গেল, কত বছর কেটে গেল। আমার গা থেকে বয়স গড়ালো, চুলে পাহাকু ধরল, এই পিঠের হাড়ও পেকে গেল। তবুও আমার ছেলেটা ফিরল না কেন গো? ওর মায়ের কথা একবারও মনে পড়ে না। আচ্ছা,
একটা চিঠিও কি লিখতে নেই? আসুক একবার, বদমাইশ ছেলে, আসুক না। এমন বকুনি দেব না এবার। তারপর হঠাৎ আমার দিকে ফিরে বৃদ্ধা অতি উৎসাহে বলল, হ্যাঁ বাবা, তুমি বললে না তুমি স্টেশন মাস্টার? হ্যাঁ বুড়িমা। আমার একটা উপকার করবে গো, একটা উপকার করো না বাবা। বলেই বৃদ্ধা তার 2 হাত আর তার শিরাবহুল বাঁকা আঙুলের হাত দিয়ে আমাকে চেপে ধরে বলল, যদি কোনোদিন দেখো আমার বিশু রেলগাড়ি থেকে নেমেছে, তাকে বলো তারে বুড়ি মা এই জঙ্গলে আগুন জেলে তার পথ চেয়ে আছে। বলো তাকে, কে পারবে না? আমি লক্ষ্য করলাম বৃদ্ধার চোখ থেকে নোনা জলের ধারা তার গাল থেকে বেয়ে চিবুকের কাছে এসে জমছে। সকাল হয়েছে অনেকক্ষণ। গ্রামবাসী মানুষের একখানা জটলা জঙ্গলের মাঝের সরু পায়ে চলা পথে কি একটা জিনিসকে ঘিরে দাঁড়িয়ে আছে। এই পথেই স্টেশন যেতে হয়। জটলার মধ্যে থেকে একজন বয়স্ক পুরুষস্বর বলে উঠল, ई बंगाली बाबू भी डायन की चपेट में चले आए। हाय हाय हाय, बड़े भले आदमी थे। सब हमार दोस्त আছে। এই বলে ভিড়ের মধ্যে বানওয়ারি ডুকরে উঠল। ভালুকের ডর সে আমি এমন দৌড় দিলাম কে সাহাব হারিয়েই গেলেন। বলে সে তার কাঁধের কাপড়ে মুখ ঢাকল। কয়েকজন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো যে এই সবই অদৃষ্টের দোষ, তার কিছু করার ছিল না। সকলের মাঝে পড়ে থাকা নতুন বাঙালি স্টেশন মাস্টারের ঘাড় ভাঙা, রক্তহীন ও প্রায় ছিবড়ে হয়ে আসা দেহটার দিকে চেয়ে বারবার শোক প্রকাশ ও আক্ষেপ করতে লাগল। বানওয়ারি মুখে কাপড় দিয়েই খানিক দূরে সরে আসলো। মনে হলো সে এমন মর্মভেদী দৃশ্য আর সহ্য করতে পারছে না, তাই সে পিছিয়ে আসছে। সেই সময় তার পাশে এসে দাঁড়ালো গ্রামের কুখ্যাত চোর বংশী। বংশী তার কাঁধের উপর দিয়ে কানের কাছে মুখ এনে মৃদুস্বরে ডাকলো, क्या है? বানওয়ারি কাপড়ে মুখ আড়াল করেই কথা বলতে লাগলো, পাছে ভিতরে কেউ আবার ওদের কথোপকথন শুনতে না পায়। স্টেশন মাস্টারের ঘর থেকে বেশ কিছু মাল করি পেয়েছি ওস্তাদ। একটা পকেট ঘড়িও ছিল। इस समय ये छोटो मोटो चोरी तो के करते ही होबे। और तो कुछ दिन ही बाकी है, थोड़ा दिन सबर करते पारिस ना। সে তো এখনো দেরি আছে ঢের। সবে তো 6টা বলি হলো, এখন আরো 4টে বলি দিতে হবে, তবে না কিছু হবে। ততদিন খাবো কি? হ্যাঁ ठीक है ठीक है ठीक है, उसके लिए ठीक ठाक से काम करते होबे, डायनेर बलि ठीक से चढ़ाते होबे, नहीं तो बड़ा आदमी हवार होबे ना। और डायन আমাদের দুজনের ऐसा ही हाल করবে, মনে রাখিস। মনে রেখো, আমি নিজের পরিবার থেকে বলি দিয়েছি। প্রথম বলি হিসেবে আমি আমার মেয়েটাকে তুলে দিয়েছি, আর এখন লোকজনের কাছে সে নট্য কোম্পানির সঙ্গে পালিয়ে গেছে বলে মিথ্যে বলে বেড়াতে হচ্ছে। ওর লড়কি আমার কাছে আর ছুট বলিস না বংশী, ওটা তোর লড়কি ছিল। বউ নষ্ট হলে আমি আর কি করতে পারি বলো? নিজের মেয়ে হলে কি আর ডাইনির হাতে তুলে দিতে পারতাম? ওই শালা ব্যবসাদার বেটা বড় মানুষ বলে তখন কিছু করতে পারিনি, কিন্তু এবার ওকে আমি শেষ করে দেবো, ছাড়বো না। उसके लिए तो डायन को 9 इंसानों की बलि दीते होबे, नहीं तो हमारे कोनो आशाई पूर्ण होबे ना, ऊपर से जान भी चलिए जाबे। তুমি কিন্তু ওস্তাদ সেরা। মাঝেদের পোষা ভাল্লুকটাকে নিয়ে এসে কি খেলি না দেখালেন।
বানওয়ারি কুট চোখে নতুন বাঙালি স্টেশন মাস্টারের দেহের দিকে ঠোঁটের কোণে এক কুৎসিত হাসি ধরে চেয়ে থাকে। নতুন স্টেশন মাস্টারকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতরে ছেড়ে দিয়ে নিজে সুযোগ বুঝে তাকে ছেড়ে অন্য পথে অন্ধকারের ভিতর গা ঢাকা দিয়ে চলে আসতে তাকে বিশেষ বেগ পেতে হয়নি। জঙ্গলের এই অংশটা তো তার হাতের তালুর মতন চেনা। স্টেশন মাস্টার মানুষটা ছিল বড় ভালো, শুধু একটাই দোষ, বড্ড বেশি সরল, বড্ড বেশি সংবেদনশীল, বড় সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলত। ওটাই ওর দুর্বলতা। আর ডাইনির তো স্বভাবই ওই মানুষের দুর্বলতম অংশের ওপর আঘাত করে সে। আজকালকার দিনে এত সহজে কাউকে বিশ্বাস করলে বিপদে পড়তে হয় বইকি। এতক্ষণ আপনারা শুনছিলেন দীপাঞ্জনা দাশের লেখা গল্প ডাইনি। কিন্তু গল্পের টুইস্টটা কেমনভাবে ধরতে পারলেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না। কিভাবে মৃত্যু হলো ওই নতুন স্টেশন মাস্টারের, আর শেষে বনোয়ারি আর বংশীর কথোপকথনের মানেটাই বা আসলে কী ছিল, চটপট জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। আর গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে যাবেন না। আবার আসবো আরও একটা রোমকূপে কাঁটা দেওয়া, এর চেয়ে ভিন্ন অথচ মিশ্র স্বাদের একটা দারুণ গল্প নিয়ে। তাহলে আজকের মতো বিদায়। এই বর্ধিত কোভিড সিচুয়েশনে সতর্ক ও সচেতন থাকুন এবং আশেপাশের সকলকে সচেতন রাখুন। সুস্থ থাকুন, কোভিড বিধি মেনে চলুন। শুভরাত্রি।